ওনারা না চাও অব্দি তুমি এই ঘরেই বন্ধ থাকবে। জানো, একটা কথা মাথায় রেখো, তুমি যত এসব করবে এই এক একটা ভুলের খেসারত কিন্তু দিতে হবে তোমার মা, বাবা আর বোনকে। ও তো হচ্ছে পুরুষ সিংহ। আমার কিন্তু আপনার ওই বড় ছেলে কি বেশি পছন্দ। আমি আমার রিয়ার সাথে সম্রাটের বিয়ে দিতে চাই। ভোটের রেজাল্ট বেরোবার পরেই আমি রিয়া আর সম্রাটের 4 হাত এক করে দেব। যে অপমান ও আজ আমায় করেছে তারপর আর এখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না। অনেক সহ্য করেছি আমি, কিন্তু আর না, আজই আমি এ বাড়ি থেকে চলে যাব। তুই হারলে আমরা সবাই যে হেরে যাব মা। তুই জিতলে এই সূর্য তরুণের অন্দর মহলে আশার আলো ঢুকবে। চারু, চারু, ছোট মা, এই তো আমি। চারু, শেষ রক্ষা হলো না গো। আমার কিন্তু আপনার ওই বড় ছেলে কি বেশি পছন্দ। ভোটের রেজাল্ট বেরোবার পরেই আমি রিয়া আর সম্রাটের 4 হাত এক করে দেব। কি? হ্যাঁ, আমি জানতাম উনি যখন একবার ডিসিশন নিয়ে ফেলেছেন সেই ডিসিশন আর চেঞ্জ হবে না। কিন্তু ওই ছেলেটার সাথে ও তো একটা বদ্ধ উন্মাদ। বড়দা তো রিয়ার বিয়ে দিচ্ছেন না, রিয়াকে শাস্তি দিচ্ছে। সবটা জেনেও তোমরা কি করে? ছোট মা, কেন তোমরা সবাই মিলে কিছু বলছো না? কি বলবো বলো তো? বলার পরিণাম তো দেখলে। দুটো কথা বললে তার জন্য তুমি ঘরবন্দি হয়ে রইলে। কিন্তু তা বলে এভাবে রিয়াকে? না না, অসম্ভব। এই বিয়ে কিছুতেই হতে দেওয়া যাবে না। কি করবে তুমি জানো? সবকিছু তো ঠিক হয়ে গেছে। জানি না ছোট মা, কিন্তু যেভাবেই হোক এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। তুই ভালো থাকিস দিদিয়া। অনেক কষ্টে মা বাবাকে সামলেছি। তুই মন দিয়ে সংসার কর। হ্যালো, বেস্ট ক্যাডেট দুর্গা চক্রবর্তী, মুড অফ নাকি? কলেজে যে ঘটনাটা ঘটেছে সেটা খুব খারাপ ঘটনা। আমি সেটার জন্যই তোমাকে ফোন করেছি। আমি ওসব ব্যাপার নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আমিও কথা বলতে চাই না। আমি শুধু ফোন করেছি জানার জন্য তুমি ঠিক আছো নাকি। আমি যে ঠিক নেই সেটা আপনি খুব ভালো করে জানেন। দুর্গা, সবকিছু মনের মধ্যে চেপে রেখে দিলে কি করে ঠিক হবে? যদি বন্ধু মনে করতে তাহলে তো একটা ফোন করতে পারতে। দেখো দুর্গা, আমার সাথে শেয়ার করলে তুমি একটু হালকা হতে পারো। এই মুহূর্তে আমার যা মনের অবস্থা, যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তাতে কে বন্ধু কে শত্রু সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আমার চারপাশটা এতটা জটিল ছিল না। হয়তো কম বুঝতাম বলে এখন চোখ ফুটে দেখতে পাচ্ছি চারপাশে মুখ আর মুখোশের খেলা। তাই তুফান ভারী, দিতে হবে পারি। দুর্গা, এটা আমার মাথার উপর দিয়ে চলে গেল। এর থেকে ভালোভাবে নিজের মনের অবস্থাটা আপনাকে বোঝাতে পারতাম না। দুর্গা, আমি একটু হলেও তোমায় বুঝি। হয়তো কিছুটা সময় পেলে আরো আমি তো। হ্যালো হ্যালো দুর্গা, হ্যালো। ফোনটা কেটে দিল। বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? তুগলো কি শাসন চলে এ বাড়িতে? দাদার কাছে কে গিয়ে বলবে রিয়ার সঙ্গে ওই ছেলের বিয়ে দিও না? পিসিমণি, তুমি তো বলতে পারো। আমি? কোনো কাজ হবে না, বরং আমি বলেছি বলে উল্টে আরো। যদি আমি বলি? তুমি বলবে? আবার বড়দাকে? বাবার সামনে আর একবার মুখ খুললে তোমায় জ্যান্ত পুঁতে ফেলবে। সেটা উনি মুখ না খুললেও করতে পারেন।
বৌমনি, তুমি আমার জন্য শেষ হয়ে যাবে সেটা আমি জেনে বুঝে হতে দেব না। আমিও তোমাকে ওরকম একটা বদ্ধ উন্মাদের হাতে তুলে দিয়ে শেষ হতে দেব না। তুমি চিন্তা করো না, আমি জানি আমার কপালে অনেক দুর্ভোগ আছে। মা, বাবা তোমরা এখানে? বাবা তো এমনিই ঘুমোয় না রাত্রিবেলা আজকাল। আমি তাই বললাম চলো মেয়ের ঘরে যাই, একসঙ্গে তিনজনে গল্প করতে করতে ঠিক ঘুম এসে যাবে। না, তোর যদি অসুবিধে হয় তাহলে না 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 মা, আমারও সারা রাত একা ঘুম আসে না। তোমরা ভালোই করেছো এসে এখানে। না না, মানে আমি আসলে ভাবলাম কি বলতো, কালকে তো তোর কলেজের তারা নেই, বাবারও স্কুলের তারা নেই, স্কুল ছুটি। আচ্ছা মা, তুমি এত কৈফিয়ত কেন দিচ্ছ? আমার ছুটি না থাকলে, তোমাদের ইচ্ছে থাকলে তোমরা আমার কাছে আসতে না? ভালোই করেছো তোমরা এসেছে। তুমি শোনো শোনো, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও। অনেকদিন তুমি পা তুলে বসো, আমার মাথায় হাত বুলিয়ে অনেকদিন ঘুম পাড়িয়ে দাওনি। দাও। দুর্গা, তোর কি হয়েছে রে? তুই ফিরে আসার পর থেকে লক্ষ্য করছি কি নিয়ে একটা ভাবছিস। আমার কি মনে হচ্ছে যেন প্রতিমা, আমাদের মেয়ে নন্টে ফন্টে বাটুল এসব নিয়ে খুব ব্যস্ত ছিল। আমরা এসবকে একটু বিরক্ত করলাম। কি রে, উঠে যাবো? না না না, তোমরা কোথাও যাবে না। তুমি আমার চুলে বিলি কেটে দাও আর বাবা একটা গল্প বলুক। হ্যাঁ, গল্প শুনে তবে ঘুমাবি? কেন, তুই কি এখনো সেই ছোট্টটি আছিস নাকি? হ্যাঁ ও মা, আমি তোমাদের কাছে কোনোদিনও বড় হব নাকি? আচ্ছা ঠিক আছে, মেয়ে যখন বলছে একটা গল্প বলোই না। ঘুম কেড়ে নেওয়া একটা গল্প হয়ে গেছে প্রতিমা। বুঝতে পারছি না কি গল্প বললে আমার মেয়েটা শান্তিতে ঘুমাবে। আমি বরং গল্প বলি। তোদের ছোটবেলাকার গল্প শুনবি? তোর দিদিয়া যেদিন হলো, উরে বাবা সেদিনকে কি ঝড় বৃষ্টি, আমি কোনোদিনও বাবা ভুলবো না। সারা দুনিয়া মনে হচ্ছে যেন ওলট পালট হয়ে যাবে। আর তারপর সেদিনকে মানে এমনিতে তো তোর ঠাম্মা একটু কড়া ধাতের মানুষ, তাই আবার একটু সূচি পাই। তিনি বলে দিলেন মেয়েকে নিয়ে ওই বাইরে আঁতুর ঘরে থাকতে হবে। সেই শুনে তোর বাবা সে কি রাগ। না, মায়ের কথা আমি কোনোদিন অমান্য করিনি, কিন্তু সেদিন সত্যি খুব রাগ হয়ে গিয়েছিল। আর তারপরে তোর বাবা আমাকে আর দিদিয়াকে জোর করে বাড়ির মধ্যে নিয়ে চলে এলো। সংস্কারে আমি আঘাত করতে চাইনি, কিন্তু অতটুকু মেয়ে ওই রকম বৃষ্টি ঝড় মধ্যে থাকলে তাহলে তো ঠান্ডা লেগে যেত। তখন দিদিয়া জানে এই গল্পগুলো? না, ওকে বোধহয় এইসব গল্প বলা হয়নি। বলে বোঝাতেও হয়তো পারবো না, সেদিনকার অনুভূতি বোঝাতে পারবো না। বাবা হওয়ার প্রথম সুখটা কি জানিস? সারাক্ষণ আমি ওর মুখের দিকে হাপিত্তেশ করে তাকিয়ে থাকতাম। শুধু তাই, কতবার ওর ঘুম ভাঙিয়ে দিতে একটু হাসি দেখবার জন্য, সেটা বলো। না না প্রতিমা, সেটা ইচ্ছে করে নয়। আসলে কি জানিস, ও আমার আঙুলটা ধরে কি না সেটা দেখার জন্য কখনো কখনো একটু। তোর বাবার তো সব কাজকর্ম বন্ধ হয়ে গেছিল, দিন রাত মেয়ের দিকে চেয়ে বসে থাকতো, কখন হাসবে কখন তাকাবে। আর মেয়েও হয়েছিল সেরকম বাপ নেওয়াটা, দিন রাত বাবার গলা জড়িয়ে ধরে ঝুলছে। সেই অনুভূতিটা আজও আছে। আজও আমি ওর সেই আদো আদোর ডাকটা শুনতে পাই জানিস। কিন্তু সেই মেয়েটাই আমার থেকে আজ কত দূরে চলে গেছে, এত দূরে চলে গেছে যে চোখ বন্ধ করলেও না কিরকম আবছা দেখি ওকে। নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তুমি এই বিয়েটা করো না রিয়া। এটা তো আগে হলেও হতো, এখন তো আর কোনো উপায় নেই। কিন্তু আমি তো এই অন্যায় হতে দেব না। কি করবে তুমি? আপনি যেমন বলেছিলেন পিসিমণি, প্রথমে ওনার কাছে গিয়ে আমি অনুরোধ করব। উনি যদি আমার কথা শোনেন তো ভালো, না হলে আমায় অন্য কিছু ভাবতে হবে। তুমি কোনো চিন্তা করো না রিয়া, তুমি নিশ্চিন্ত থাকো। আমি থাকতে তোমার এই বিয়ে কিছুতেই হবে না।
কথা দিলাম। ও বাবা, এ তো দেখছি জেহাদি চারু। এই মেয়ে তো দেখছি আমাদের অন্দরমহলের নেত্রী হয়ে উঠছে। যাই, দেরি না করে দাদার কানে খবরটা ঢেলে দিয়ে আসি। দেখো, আমার হাতে অত সময় নেই, আমি নির্বাচনের কাজে ব্যস্ত থাকবো। কেনাকাটা থেকে শুরু করে বিয়ের সব ব্যবস্থার দায়িত্ব তোমাকে নিতে হবে মিহির। তার মানে দাদা, ভোটের সব কাজ থেকে তুমি মিহিরকে অফ করে দিলে? সব কাজে ওর খুব একটা মন আছে বলে তো মনে হচ্ছে না। তার চেয়ে মন দিয়ে যেটা করতে পারে বলে মনে হচ্ছে সেটাই করুক। আমি তো একবারও বলিনি আমি সামলাতে পারবো না। তোমাকে যা দায়িত্ব দেওয়া হয়েছে তুমি শুধু সেটাই সামলাবে। তুমি আর তোমার বউ মিলে বিয়ের কেনাকাটা করবে, বিয়ের জন্য যা কিছু প্রয়োজন তোমরা দুজনে মিলে ঠিক করবে। পারবে না? বলছিলাম কি, এই এমন কি কঠিন কাজ, আমরাও সবাই হাতে হাতে সব করে দিতে পারবো। মিহিরকে আবার এসবের মিহির তো চারুলতার সঙ্গে সময় কাটাতে ভালোবাসে, কি সুন্দর ব্যবস্থা করে দিলাম। কি মিহির, পারবে তো? নাকি এসব নিয়ে তোমার বউ আবার চোখ রাঙালে তোমার? বাবা, বাবা তুমি কেন এসব কথা বলছো? তোমার কথা ভেবেই তো স্টেপ নিয়েছি। চারুকে ঘরে বন্ধ করে রেখেছি। ও যা করেছে তার জন্য তো শাস্তি দিয়েছি ওকে। হ্যাঁ, উল্টে দিয়েছো একেবারে। খুব শাস্তি দিয়েছো তুমি তোমার বউকে। যাও গিয়ে দেখো বন্ধ ঘরে বসে সে কিরকম প্ল্যান প্রোগ্রাম করছে। কি বলছিস তুই মেজো? আমি ঠিক বলছি দিদি ভাই, চারু তো এখন আমাদের বাড়ি রক্ষা করতে হয়ে গেছে। হ্যাঁ, এখানে সবাই মিলে বিয়ে প্ল্যান প্রোগ্রাম করছে, সে বন্ধ ঘরে বসে বিয়ে ভাঙার কথা ভাবছে। কাকিমণি, তুমি ঝামেলা বাঁধানোর চেষ্টা করছো। তুমি চাইছো আবার একটা সিন ক্রিয়েট হোক। তুমি কি বলতে চাইছো মিহির আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ বলছো, কারণ আমি তোমার কথা বিশ্বাসই করি না। বেশ, তাহলে যাও নিজের চোখে রিয়ার ঘরে গিয়ে দেখে এসো কিরকম টিম মিটিং চলছে, একেবারে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করে এসো। যাও। কেন যে বারবার বোঝানোর পরেও যে নিজের বিপদ ডেকে আনছে কে জানে। তোমরা এসব নিয়ে এত চিন্তা করো না গো। আমি বরং আলাদা করে ওর সঙ্গে কথা বলবো, ওকে ভালো করে বোঝাবো যাতে ও এসব। দেখো দেখো ছেলের অবস্থা দেখো, গেল বউয়ের কাছে। দাদা, মিহির মুখে যাই বলুক ও কিন্তু জানে আমি যে কথাগুলো বলেছি সেগুলো একটাও মিথ্যে কথা না। তুমি ওকে মিহিরের সাথে জুড়ে দিয়ে রিয়ার বিয়ে শপিং করতে পাঠাচ্ছিলে, বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট করতে বলছিলে। মেয়েটা হলো আক্কেল দাঁতের মতন, যতক্ষণ থাকবে ভোগাবে নানাভাবে। এটা আমার চেয়ে ভালো আর কে জানে। হ্যাঁ গো, হ্যাঁ গো, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমায় আবারও বলছি, সব সমস্যার মূলে কিন্তু রিয়ার বিয়ে। ওই ছেলেটার সঙ্গে রিয়ার বিয়ে দেওয়াটা বিরাট বড় ভুল হবে গো। ও তো তোমারই মেয়ে, তুমি ওকে এত বড় শাস্তি দিও না। দয়া করে যে করে হোক তুমি এই বিয়েটা বন্ধ করো। আমার মনে হয়েছে এটাই তোমার মেয়ের জন্য উপযুক্ত শাস্তি। আর তুমি বলছো বিয়ে বন্ধ করে দিতে? তুমি করবে না? তুমি রাখবে না আমার কথা? সব নাটক বন্ধ করো মন্দিরা, সরো এখান থেকে। না, আমি সরবো না। তুমি এই বিয়েটা বন্ধ না করলে আমি তোমার পায়ে মাথা ফুটে মরবো। তাহলে তাই মরো। তবে এটা জেনে রেখো, তোমার শ্রাদ্ধটা হবে কিন্তু রিয়ার বিয়ের পরে। বৌমনি আমাদের কথা তো দিয়ে গেল, কিন্তু আমরা সবাই জানি এর পরিণতিটা কতটা মারাত্মক হতে পারে। শুভ নেই, তার মারা যাওয়ার দায়টাও আমার।
কিন্তু আমি আর কারোর দায় নিতে। রিয়া, চারু যেটা বলেছে সেটা আমরা সবাই চাই। আমরা কেউ চাই না ওই ছেলেটার সঙ্গে তোমার বিয়ে হোক। দিভাই, দিদিভাই, আমরা সবাই তোকে হেল্প করব, আমাদের পক্ষে যতটা সম্ভব। কোনো লাভ হবে তাতে? ইতিহাসে পুনরাবৃত্তি চোখের সামনে দেখতে পাচ্ছি। ফেলে আসা দিনগুলোর কথা আমার মনে পড়ে যাচ্ছে। দাদাও ঠিক এইভাবে আমার বিয়ে ঠিক করেছিল, কিন্তু আমিও তো দাদার বোন, ঠিক বাড়ি থেকে পালিয়ে গেলাম। ভালোবাসার মানুষটার সঙ্গে গাঁটছড়া বাঁধলাম। বলে না ভালোবাসা অন্ধ, আমিও অন্ধই ছিলাম। কখনো ভাবিনি তার আরেকটা পরিচয় আছে, আমার দাদার বিরোধী দলের নেতা। কখনো কিছুকে ভয়ই পাইনি। ভেবেছি মরতে হলে মরবো, একসঙ্গে মরবো, বাঁচতে হলে একসঙ্গেই বাঁচবো। কিন্তু মানুষটা তিনবার মরতে মরতে বাঁচলো। আমি বুঝেছিলাম আমার শাস্তিটা ওকে জীবন দিয়ে দিতে হবে, আর পারলাম না। ওকে বাঁচাতে গিয়ে বরাবরের জন্য ওকে মুক্তি দিয়ে ফিরে এলাম। এই ধাক্কা আমাকে অনেক কঠিন করেছে রিয়া। আবেগ টাবেগ নয়, আবেগের কথা নয়। আমি চাই না আমার মতো তোরও। কিন্তু কেন পিসুমণি, কেন বারবার একই ঘটনা ঘটবে? কেন আমাদের সবার ভাগ্য নির্ধারণ করবে ওই একটা লোক? কেন? জোর যার মুলুক তার, জানিস না? কেন আমাদের মনের ঘরে ওই লোকটার জোর চলবে? কেন আমরা সবকিছু মেনে নেবো দিনের পর দিন? আমরা অক্ষম বলে আমরা হারানোর ভয় পাই। শিপ্রা, আমাদের হারানোর আছেটা কি? বাইরের লোকেরা আমাদের দেখে ভাবে আমরা কতটা সুখী, হিংসে করে আমাদের। কিন্তু এই মন্ত্রী মশাইয়ের রাজপ্রাসাদে আমরা কতটা ভালো আছি সেটা শুধুমাত্র আমরাই জানি। মাঝে মাঝে কি মনে হয় জানো? মনে হয় চিৎকার করে বলি আমরা ভালো নেই। আমরা একটা নোংরা পাকে গলা পর্যন্ত ডুবে আছি। বন্ধ হয়ে আসে, আমাদের বন্ধ হয়ে আসে। জন্মের পর থেকে এখনো পর্যন্ত জানলামই না বাবার স্নেহ ভালোবাসা কি হয়। বাবা কোনোদিন কোলেই নেয়নি আমাদের। বাবার গলা জড়িয়ে কোনোদিনও ঘুমোইনি আমরা। বাবার আদরে কোনোদিনও কোনো ঘুম ভাঙেনি আমাদের। কেন বলতে পারো কি পাপ করেছি আমরা যে এই পদ্ম রাজপ্রাসাদে আমাদের জন্ম না হয় একটা সাধারণ বাবার ঘরে আমাদের জন্ম হলো না?
ঈশ্বর চক্রবর্তী, আপনাকে আর আপনার মেয়ে দুর্গাকে এই নির্বাচনে বঙ্গ সেবা দলের হয়ে কাজ করতে হবে। না হলে তার ফল কতটা খারাপ হতে পারে সেই ধারণা আশা করি আপনাদের আছে। অনেকদিন পর একটু নিশ্চিন্তে ঘুমোচ্ছে দুজনে। এখন ডেকে এসব কথা বলার কোনো মানেই হয় না। না, যা করার আমাকেই করতে হবে, আর সেটা এক্ষুনি। ভোর হতে আর বেশি সময় বাকি নেই।